আসসালামু আলাইকুম। চলে এসেছি ভ্রমণ পিপাসুদের স্বপ্নের রাজ্য, যেখানে সবুজ পাহাড়, পাথর, ঝিরি, ঝর্ণা, প্রকৃতির এক অপার মেলবন্ধন। আর আজকে আমার এই ভিডিওতে আমি একে একে তুলে ধরবো এই পাঁচগাঁয়ের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। নেত্রকোনার বুকে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ পাঁচগাঁও, যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে শান্তির এক অনন্য ছবি। ভোরের নরম আলোয় যখন কুয়াশা ধীরে ধীরে সরতে থাকে, তখন দেখা মেলে অপূর্ব এক দৃশ্য। স্বচ্ছ জলের উপরে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, যেন প্রকৃতির নিখুঁত কারুকাজ। ঝিরিপথে হাঁটলে পায়ের নিচে ঠান্ডা পানির ছোঁয়া, আর চারপাশের পাহাড়ি সবুজ পরিবেশ দেখে মনে হবে আপনি হারিয়ে গেছেন এক অন্য জগতে। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার চাপ, আছে শুধু নিস্তব্ধতা, পাখির ডাক আর প্রকৃতির মায়া। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার উত্তরার আবদুল্লাপুর থেকে রাত 10টার নেত্রকোনা জেলার কলমাকান্দাগামী একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 400 টাকা। আপনারা চাইলে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকেও আসতে পারেন কলমাকান্দায়। সেক্ষেত্রে ভাড়া পড়বে নন এসি বাসে জনপ্রতি 450 টাকা। বলে রাখা ভালো, এই রুটে কোনো এসি বাস পাবেন না। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে এসেছি কিন্তু কলমাকান্দা বাজারে। আর বাসটা আমাকে এইমাত্র এখানে নামিয়ে দিল। আর এখন সকালের নাস্তা সারবো, আর সকালের নাস্তা সেরে চলে যাব আজকের দিনে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। বাইক রিজার্ভ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হই। কলমাকান্দা বাজারে শাহিনুর নামে এই বাইক ড্রাইভার আমাদের উপরে চড়াও হয় তার বাইক রিজার্ভ নেওয়ার জন্য। কারণ হিসেবে সে উল্লেখ করে, সকালে বাস থেকে নামার পরে সে প্রথম এসে জিজ্ঞেস করেছিল বাইক লাগবে কিনা। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই বাইক ড্রাইভার প্রায় পর্যটকদের হয়রানি করে এবং অন্যান্য অপরাধের সাথেও জড়িত। দুঃখের বিষয়, সেই সময় কলমাকান্দা বাজারে ট্যুরিস্ট পুলিশ কিংবা টহল পুলিশ কারোই কোনো দেখা পায়নি। এভাবেই কলমাকান্দা বাজারে প্রতিনিয়ত পর্যটক হয়রানি হচ্ছে বলে সত্যতা পাই। পরবর্তী সময় আমি কলমাকান্দা বাজারে আমার পরিচিত বাইক ড্রাইভার মমিনুল ভাইকে পেয়ে যাই এবং 1500 টাকা ভাড়ায় সারাদিনের জন্য তাকে নিয়ে নেই। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার মোবাইল নাম্বার দেওয়া থাকলো। আলহামদুলিল্লাহ, চলে এসেছি কিন্তু পাঁচগাঁয়ে। আর বাইকটা আমাদেরকে এই পাশে নামিয়ে দিল। আর নামার পরে কিন্তু সামান্য হাঁটতে হবে। আর সামনে দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচগাঁয়ের বিশাল বিশাল সবুজ পাহাড়গুলো, যা কিনা মেঘালয়ের ভিতরে পড়েছে। আর এখন কিন্তু এই পাহাড়ের ভিতরে প্রবেশ করব, আর এই পাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বুক জুড়ে লুকিয়ে আছে এক অপূর্ব রহস্য, চন্দ্রডিঙা পাহাড়। সবুজ পাহাড়ের এই নীরব জগতে পা রাখলেই মনে হবে যেন আপনি ঢুকে পড়েছেন প্রকৃতির এক জীবন্ত ছবির ভেতর। এই পাহাড়ের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হলো এর ঝিরিপথ। স্বচ্ছ পানির ধারা বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে, আর সেই পানির নিচে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় পাথর। ঝিরিপথে হাঁটতে হাঁটতে পায়ের নিচে ঠান্ডা পানির স্পর্শ আর চারপাশের পাথরের অপরূপ সৌন্দর্য, এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি কখনো শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজে নিতে চান, তবে ঘুরে আসুন চন্দ্রডিঙা পাহাড়ে, যেখানে প্রকৃতি আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তির স্পর্শ।
মূলত এই পাশে কিন্তু ঝিরি আছে, সেই ঝিরি পথ ধরে অনেকটা পথ চলে গিয়েছিলাম, এখন বের হয়ে যাচ্ছি। আর এখন ওই দিকটাতে চলে যাব। ওইখানে কিন্তু আসলে শত বছরের পুরনো একটা বট গাছ আছে, যেটা চন্দ্রডিঙা পাহাড়ের নিচে। সেই বট গাছের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু এই চন্দ্রডিঙা পাহাড়ের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস, যেটাকে বলে যে শত বছরের পুরনো একটি বট গাছ এখানে আছে। আর এটা একেবারে চন্দ্রডিঙা পাহাড়ের যে পাদদেশে এই বট গাছটা। আর আশেপাশে ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। বিশাল বিশাল সাইজের যে পাথরগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই বট গাছের চারপাশে। আর এই বট গাছের সৌন্দর্য দেখার জন্য চলে আসতে পারেন। চন্দ্রডিঙা পাহাড়টা ঘুরে ঘুরে দেখলাম। এপাশে ঝিরিপথ দেখলাম, এপাশে শত বছরের পুরনো যে বট গাছটা ছিল সেটাও কিন্তু ঘুরে দেখলাম। আর আমরা একেবারে 6টার আগে ভিতরে প্রবেশ করেছিলাম। আর এখানে মূলত বিজিবি টহল দেয়, 6:30টার দিকে চলে আসে। তো বের হওয়ার সময় কিন্তু তাদের কাছে আসলে জবাবদিহিতার একটা ব্যাপার ছিল। তো সেই জন্য বলবো, যারা এই চন্দ্রডিঙা পাহাড়ের সৌন্দর্য দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একেবারে ভোরে চলে আসবেন। চলে আসলাম কিন্তু এই কলমাকান্দার অন্যতম আকর্ষণীয় একটি প্লেস, পাতলার বনের সামনে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই পাতলার বনের সৌন্দর্য। মূলত এটাও কিন্তু মেঘালয়ের যে পাহাড় আছে ওই পাহাড়ের একেবারে নিচে বিশাল একটা বন, সেই বনটাকে স্থানীয় লোকজন বলে থাকে পাতলার বন। আর এই দিকটাতে মূলত এই পাশটাতে কিন্তু মহাদেব নদী, যেটা একেবারে ভারতের মেঘালয় থেকে চলে আসছে এই নদীটা। খুব সুন্দর একটা নদী আর খুব সুন্দর একটা প্লেস। আপনারা যারা এই পাঁচকাও কমলাকান্তায় ঘুরতে আসবেন অবশ্যই মহাদেব নদী এবং এই পাতলার বনের সৌন্দর্য দেখে যাবেন। এতক্ষণ ছিলাম এই পাতলার বনে, আর এখন এই পাতলার বন থেকে চলে যাচ্ছি একেবারে গোপালবাড়ি, যেটা চিংড়ি টিলা বলে, অনেকে কিন্তু বঙ্গটিলাও বলে থাকে। তো এখন চলে যাচ্ছি। অবশেষে চলে আসলাম গোপালবাড়ি চিংড়ি টিলার কাছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই
সুন্দর টিলাটা। আর ঠিক এ পাশে ছোট্ট একটা টিলা আছে। এই টিলাতে মূলত বিজিবির একটা নিরাপত্তা চৌকি আছে। গোপালবাড়ি চিংড়ি টিলার উপরে উঠছি। উপরে উঠে আপনাদেরকে উপর থেকে এই চারপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। গোপালবাড়ি যে চিংড়ি টিলাটা আছে সেটা আসলে মাঝামাঝি অবস্থায় এখন আছি। আর একদম উপরে যাওয়াটা আসলে ঠিক না, কারণ উপরে ওই কর্নারে কিন্তু বিএসএফের নিরাপত্তা চৌকি আছে। আর এই টিলার ওই পারেই কিন্তু আমি আপনাদেরকে ড্রোনে দেখাচ্ছিলাম যে টিলার ঠিক ওই পারেই কিন্তু যেই মেঘালয়ের যে কাঁটাতারের বেড়া সেটা। তো সেই জন্য আসলে এই বর্ডারে আপনারা যারাই আসেন তো চেষ্টা করবেন যে কাঁটাতারের বেড়া আশেপাশে না যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু চমৎকার একটা ভিউ দেখা যায়, দেখতে পাচ্ছেন? চমৎকার একটা ভিউ, খুব সুন্দর ফসলি সবুজ মাঠ, দুই পাশে টিলা, আর ওই পাশে কিন্তু মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো, সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা দৃশ্য। মমিন ভাই, এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হইছে লেঙ্গুরা, সাত শহীদের মাজার এবং মমিনের টিলা। চলে আসলাম মমিনের টিলায়। পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ, আর চারপাশে অসংখ্য অজানা পাখির ডাক শুনতে পাচ্ছি। আর এখানে মূলত দুইটা টিলা আছে, এই পাশে একটা আর এই পাশে একটা। আর যতটুকু জানতে পারলাম, মমিন নামে একজন ব্যক্তির নামে মূলত এই দুইটা টিলা মালিকানাধীন, তার নামেই কিন্তু এই মমিনের টিলা। আর এই পাশে আসলে আপনারা চমৎকার একটা ভিউ দেখতে পারবেন দুইটা টিলার একের পাশে। আর এই পাশে দেখেন টিলাটা একেবারে উপরের দিকে উঠে গেছে, এই পাশে একটা টিলা আর ঠিক ওই পাশে একটা টিলা। আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। সেটা যদি আপনারা না আসেন সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চলে আসলাম কিন্তু একেবারে শ্বাস শহীদের মাজারে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শহীদের যে কবরগুলো, মূলত 1971 সালে দেখতে পাচ্ছেন এপাশে লেখা আছে 26শে জুলাই পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এখানে সম্মুখ যুদ্ধ হয়েছিল। আর সেই সম্মুখ যুদ্ধে কিন্তু এই 7 জন শহীদ হয়েছিল, তাদেরকেই কিন্তু মূলত এখানে কবর দেওয়া হয়েছে। আর এপাশে মূলত 5টা কবর আছে আর এপাশে 2টা কবর আছে, সেজন্য বলা হয় যে শ্বাস শহীদের মাজার। আর মাজারের এই পাশটাতেই কিন্তু ইন্ডিয়া, আর এটা কিন্তু আমরা একেবারে নো ম্যানস ল্যান্ডে আছি। এখানে কিন্তু লেখা আছে বর্ডার গার্ড বিজিবির, সীমানা অতিক্রম করিবেন না। আর ভিউটা কিন্তু চমৎকার। ওই পাশে দেখতে পাচ্ছি যে একটা ভারতীয় ব্রিজ দেখা যাচ্ছে, এই পাশে কাঁটাতারের বেড়া। তো আপনারা যারা কলমাকান্দা আসবেন, এই শ্বাস শহীদের মাজারে এসে এই পাশের যে সৌন্দর্য দেখে যেতে পারেন।
আমি এখন আছি একেবারে সমশ্বরী নদীতে, আর দেখতেই পাচ্ছেন ট্রলারটা কিন্তু আসছে। এই ট্রলারে নদীটার ওই পার যাব, আর ওই পারেই কিন্তু বাংলাদেশের একমাত্র চীনামাটির যে পাহাড় আছে, সেই চীনামাটির পাহাড়টা আপনাদেরকে দেখাবো। চলে এসেছি বিজয়পুর সাদামাটির পাহাড়ে, আর যা কিনা বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই চীনামাটির পাহাড়ের সৌন্দর্য। তাকিয়ে দেখুন কতটা সুন্দর আর চমৎকার একটা পাহাড়। এই পুরোটা এরিয়া জুড়েই কিন্তু এই পাহাড়টা, যা কিনা বিজয়পুর সাদামাটির পাহাড় বলে সবাই চিনে। এছাড়া কিন্তু চীনামাটির পাহাড় বললেও সবাই চিনে। আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা লেক, এই পাহাড়ের এই পাশটাতে চমৎকার একটা লেক। চাইলে কিন্তু এই লেকে আপনারা কায়াকিং করতে পারেন, এখানে কিছু বোটও আছে। আর এখন আমি পুরো বিজয়পুরের যেই চীনামাটির পাহাড়ের সৌন্দর্যটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে বলে পাগল সে জানি কোথায় রয়াছ কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি বাঘে আমার মনটা বাঘে, আজও পারলাম না আমার মনকে চিনিতে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। এই চীনামাটির পাহাড়ের সবচাইতে সুন্দর একটা প্লেস হলো, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে। আর এখানে দেখেন অনেক রঙে রাঙানো, কিন্তু শুধু সাদা না, বিভিন্ন রঙ, এখানে কালো আছে, লাল আছে, সাদা আছে, সবুজ আছে, বিভিন্ন রঙের কিন্তু মাটির রং দেখতে পাচ্ছি। এতক্ষণ আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই কলমাকান্দার আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।